বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভেঙেছে পরাধীনতার শৃঙ্খল। ৫ আগস্টের পর থেকে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় আপামর জনতার, যেখানে অনেক কিছুর মতোই শিল্পী সমাজের দাবি হোক শিল্পের সংস্কার। তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে আজ কথা বলবো শিল্পী আর শিল্প নিয়ে। সাথে আছি আমি শাহরিন জেবিন, আর আমার আজকের অতিথি দুজন গানের মানুষ, সঙ্গীত পরিচালক আজমির বাবু এবং সঙ্গীত শিল্পী মহিন খান। দুজনকে স্বাগত আজকের আয়োজনে। আর আমি যদি শুরুতে বলতে চাই যে গেল 15-16 বছর যে কথাগুলো মানে আপনারা বলতে পারেননি, সেই কথাগুলো আজ আপনাদের কাছে শুনবো। মানে কেমন ছিল সেই 15-16 বছর? একটু বন্ধ করে দিই কথাটাই। 16 বছর না, আমাদের যৌক্তিক আন্দোলনটা 54 বছরের, স্বাধীনতা পরবর্তী, স্বাধীনতা পরবর্তী 54 বছরেরই। এবং প্রথম যে বিষয়টা আমরা তুলে ধরেছি দাবিতে, সেটা হচ্ছে পেশার স্বীকৃতি। আমি ভাইয়াকে বলবো যে আপনি আগে আমাদের এই বিষয়টাকে বলেন। আচ্ছা, আমার যে বিষয়টা প্রথম বলার সেটা হচ্ছে যে আসলে কোনো নির্দিষ্ট কোনো সরকার বা কোনো দলীয় কোনো বিষয় নয়। এই আমাদের এই যৌক্তিক দাবিটা আসলে স্বাধীনতা উত্তর থেকে এই পর্যন্ত অনেকবারই এই দাবিটা আমরা জানিয়েছি, কিন্তু কখনোই আমরা সফলতার মুখ দেখিনি। দাবিটা, প্রথম দাবি যেটা আমাদের, সেটা হচ্ছে শিল্পীদের, অর্থাৎ সঙ্গীত শিল্পী, যন্ত্রশিল্পী, অভিনয় শিল্পী, অলসো যে শিল্পের সবগুলো মাধ্যম, আপনি অলসো মানে উপস্থাপক, উপস্থাপিকা, এদের সরকারি যে পেশাগত স্বীকৃতি, এই জিনিসটা কিন্তু সরকারিভাবে নেই। না হওয়াতে একটা বড় ধরনের সমস্যা যেটা, সেটা হচ্ছে নাগরিক বা একটা দেশের যে নাগরিক যে সুবিধা, ওগুলো থেকে কিন্তু আমরা এই 54 বছর ধরে বঞ্চিত। কিছু পুরস্কারে আমাদের ভূষিত করা হয়, এটা অনেক বড় পুরস্কার নিশ্চয়ই, রাষ্ট্রীয়, যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পদক পেয়েছেন আমাদের শিল্পীদের মধ্যে থেকে অনেকে পেয়েছেন। কন্ট্রিবিউশন ছিল, দ্যাটস ওয়াই পেয়েছেন। বাট এটাই কিন্তু একটা পেশাকে স্বীকৃতি দেওয়া নয়। আর আপনি যেখানে এই পেশাজীবীদেরকে এই পুরস্কারে ভূষিত করছেন, কিন্তু পেশাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিচ্ছেন না, ওই মানুষগুলো, এই হাজার হাজার মানুষগুলো বঞ্চিত হচ্ছে, অন্যান্য নাগরিকদের ওই সুবিধা পাচ্ছে, কিন্তু তারা পাচ্ছে না। মানে সেই জায়গা থেকে আপনারা আপনাদের কিছু দাবি রেখেছেন, যেটা বলছেন যে 54 বছর ধরে এই দাবি। এই তো আমি এই প্রসঙ্গটাতে আসবো, বাট তার আগে যদি একটু বলি, মানে সমসাময়িক ইস্যুতে থাকি, যদি সেই বিষয়টাতে জানতে চাই যে 5 আগস্টের পর থেকে বলা হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশে আছি। আপনাদের কি মতামত এই জায়গাটাতে? আমি আমার পক্ষ থেকে আমাদের মুক্ত শিল্পী সমাজের সকল শিল্পীদের, মানে আমরা এখানে ভাগ করেছি, যেহেতু আমরা মিউজিক সংক্রান্ত মানুষ, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, কণ্ঠশিল্পী এবং শব্দগ্রাহক, এর সমন্বয়ে কিন্তু প্রথম একটা গান তৈরি হয়। তো এই গানের যে জায়গাটা, এইখানে পেশার স্বীকৃতিটাকে যদি সত্যিই স্বীকৃতি দেয়া হয়, তাহলে ওই যে আমার ছেলে আমার বাবার উত্তর যেন দিতে না পারে, যে না পারার একটা কষ্ট আছে। আপনার ছেলে কি করেন? আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি বিষয়টা বলবো। হ্যাঁ, ভাইয়ের কাছে শুনবো এটা। আমরাও জানি ভাইয়ের এই ঘটনাটা, আমরা জানি। আমার ভাইয়ের এই ঘটনা শুনে আমার চোখে পানি ছিল। আমি একটু ছোট করে শুনতেও চাই, আগে মহিন খান শেষ করুক। মানে এই যে পেশার জায়গাতে অন্যান্য ওয়ার্ল্ড ওয়াইড একজন আর্টিস্টের স্বীকৃতি থাকে, একটা ক্যাটাগরি থাকে, লেখা থাকে যে হ্যাঁ আপনি ব্যাংকে যাচ্ছেন, অ্যাকাউন্ট করবেন, অন্যান্য। তাহলে আমি ছোট করে বলছি না, সত্য কথা, একটা মানুষ কত বছর ধরে সাধনা করে একটা জায়গায় এসে গান করছেন, যন্ত্রশিল্পী হচ্ছেন, সুরকার হচ্ছেন, সঙ্গীত শিল্পী হচ্ছেন, এদের এই জায়গাটাতে পেশার যদি স্বীকৃতি না থাকে, অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাই না। আচ্ছা, আমি আমার দৃষ্টিতে আসি, আমাদের রিয়েলিটি শো 2006-এর পর থেকে আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আছি। গত 18 বছরে আমার কোথাও স্বীকৃতির জায়গাটা পাইনি। আমি বাংলাদেশে ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট খুলতে যাব, আমার ওখানে অন্যান্য। তার অর্থ হচ্ছে যারা এইভাবে আমাদের আইন অনুযায়ী পেশার স্বীকৃতিতে যারা আছেন, এইখানে কোনো পেশার কোনো স্বীকৃতিই নেই। এবং এমনকি সবচেয়ে কষ্ট লাগে যে সরকারি যেসব আমাদের প্রচার মাধ্যমগুলো আছে, বাংলাদেশ টেলিভিশন, অন্যান্য সংগঠন যেখানে আছে বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, সেইখানে
শিল্পীদের স্বীকৃতি না থাকার কারণে সবচেয়ে বড় জটিলতা হয় আই হ্যাভ নো আইডেন্টি কার্ড। আমাদের কোনো আইডেন্টি কার্ড নেই, হয়তো সাংগঠনিক কার্ড আছে, বাট জাতীয়ভাবে একজন যখন এনলিস্টেড শিল্পী হয় যেই প্রতিষ্ঠানের, তাদের দেয়া কোনো আইডি কার্ড থাকে না, প্রশংসাপত্র প্রত্যয়নপত্র এই ধরনের দেয়া হয়। গেটের একজন আমাদের কর্মচারী ভাইরা কোথায় যাচ্ছেন, জি আমার তো রেকর্ডিং আছে, হ্যাঁ এখন যদিও ডিজিটাল পাসের ব্যবস্থা হয়েছে, কিন্তু শিল্পীকে এই যে প্রথম বাধা দেয় গেটে, এই বাধার স্বীকৃতিটা যদি দেয়া হতো শিল্পীকে যে আপনার পেশা, তাহলে কিন্তু কোনো প্রতিষ্ঠানে গেটে ঢোকার জন্য পারমিশন লাগতো না। একজন শিল্পী কেন তার বাক স্বাধীনতার কথা বাংলাদেশের যে কোনো গণমাধ্যমে বলার পরিচয়পত্র পাবেন না? এজন্যই পেশার স্বীকৃতি পেলে আমরা অন্যান্য সকল প্ল্যাটফর্ম থেকে আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাবো। এমনকি জাতীয় শিল্পী হিসেবেও আমি বলবো আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির পরে অনেক লিকেজ থেকে গেছে। একটা সেক্টরে জাতীয় পুরস্কার দিচ্ছেন আর অন্যান্য সেক্টরে লক্ষ লক্ষ গান তৈরি করছেন, তারা অধরাই থেকে যাচ্ছেন। তো সমন্বয়টাও জরুরি, পেশার স্বীকৃতিটাও জরুরি। এই যে স্বীকৃতি, আইডেন্টিটি ক্রাইসিস, এটা নিয়ে আপনার একটা গল্প আছে বলছিলেন, নিশ্চয়ই। একটু আমি ঘটনাটা শুনতে চাই। কি গল্পটা ঘটনা? হচ্ছে বছর 3 আগে আমার ছেলে খুব ভালো একটা স্কুলে চান্স পেয়েছে। আচ্ছা। তো আমরাও বাবা মা হিসাবে খুব গর্বিত। তখন আমার ছেলেকে স্কুলে নিয়ে গেছি, ফর্ম দিয়েছে, পূরণ করেছি। আমি পেশার জায়গাটায়, বাবার পেশা যেহেতু দিতে হয়, মায়ের পেশাও দিতে হয়, বাবার পেশার জায়গাটায় আমি লিখেছি সঙ্গীত পরিচালক। ফর্মটা জমা দেওয়ার পরে ওখানে যিনি ছিলেন, যিনি এই ফর্মটা রিসিভ করেছেন, উনি বলছেন সঙ্গীত পরিচালক আর কি করেন? তো তখন আমার ছেলে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি অসহায়ের মতো ছেলের মুখের দিকে তাকালাম, আমি কোনো উত্তর দিতে পারিনি, আমি সত্যি উত্তর দেইও নি। শুধু ওই মুহূর্তে আমি ভাবছিলাম যে আমি 33 বছর এই মিউজিক ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন করে আমার প্রাপ্তিটা কি হলো। আমার ছেলের কাছে তো বাবা একজন হিরো হয়, আমার ছেলে আমার কাজকে খুব পছন্দ করে, সে সবসময় মনে করে আমার বাবা একজন সঙ্গীত পরিচালক। ও এখন কিন্তু বড় হয়েছে, এখন ওর বোঝবার মতো বয়স হয়েছে যে আসলে পেশা কী জিনিস। ওর মনের মধ্যে এখনও ওই প্রশ্নটা কিন্তু আছে। আমি ওদিন কোনো জবাব দিতে পারিনি আমার ছেলেকে। আমি আসলে কথাটা শুনে আমিও পারিনি। আমার তো কয়েকদিন কথা বলতে গিয়ে আমরা কথার কথা একজন, আমি আমার যে পুরস্কারটা পেয়েছি গত 18 বছরের ক্যারিয়ারের কাজ করতে গিয়ে, আমি 400 অডিও গানের কাজ করেছি। আমার গানের অনেক সুসঙ্গীত আয়োজনে বাবু ভাই হেল্প করেছেন, বিনোদ দা হেল্প করেছেন, আমাদের রাজীব হোসেন হেল্প করেছেন, আমাদের পার্থ বড়ুয়া দাদা হেল্প করেছেন, বাপ্পা দা হেল্প করেছেন, এই জেনারেশনটাকে হেল্প করেছেন বিভিন্নভাবে গানের মাধ্যম দিয়ে। আগুন ভাই হেল্প করেছেন, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী হেল্প করেছেন, প্রয়াত আমাদের আলাউদ্দিন আলী স্যার হেল্প করেছেন। সবাই না আমরা ডিজিটাল একটা মাধ্যমের কাছে বন্ধ হয়েছিলাম। আমরা জানি না যে এই জায়গাটা থেকে উত্তরণের পথটা কোথায়, জানতাম না। এই 18 বছর আগে অনেক সংগঠন অনেকভাবে আন্দোলন করেছেন, কিন্তু এই যে পেশার স্বীকৃতি না দেওয়ার যে কষ্টটা না, এই কষ্টটার কারণে অনেকে এই দেশ ছেড়ে চলে গেছে। আমাদের শিল্পীদের এই জায়গাটা কিন্তু একটা দেশের শিল্প সংস্কৃতির জন্য সবচেয়ে ক্ষতিকর একটা দিক, তাই না? একটা দিক। তো আমি যদি বলি যে আপনারা তো বলছেন বা বাস্তব পরিস্থিতি যেটা, সেটা যুগে যুগেই এই যে শিল্পীদের এই ক্রাইসিসগুলো রয়ে গিয়েছে, তার মধ্য থেকেও গত কয়েকদিন ধরে আমরা শিল্পীদের মুভমেন্ট দেখছি। আর বলা হচ্ছে যে গেল 15-16 বছরে স্পেসিফিকলি বিটিভিতে, মানে সরকারি একটা চ্যানেলে, সেখান থেকে বৈষম্যের শিকার হয়েছেন শিল্পীরা। না, নট অনলি 15-16 বছরে, এই বৈষম্যের শিকারটা আমরা প্রথম থেকে এই 16 বছরে একটা জিনিস হয়েছে ভাইয়া, সেটা ওনার কোডটা আমি একটু বলি। 16 বছরের 21 সালেই কিন্তু আমি এই সরকারের কাছ থেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আমি এই জায়গাটাতেও আসতাম। না আমি একসাথেই বলছি, তারপর ভাইয়ের কাছে যাব। 16 বছর তো একটা সময়, এর আগের সময়ও কিন্তু অন্য দলের লোকজনও দলীয়করণ করেছেন, অন্য পক্ষের মানুষকে আসতে দেন নাই। শিল্পীদের একটা ট্রেন্ড হয়েছিল, শিল্পীদেরকে একটা কোরামের মতো বেঁধে রেখে সব ধরনের দলরা সুযোগ সুবিধা নিয়ে গেছেন। ওইটা ডেভেলপ করেছেন, ইনি ওইটা ডেভেলপ করেছেন, কিন্তু আসলে শিল্পীদের যে পেশার স্বীকৃতি, এই শিল্পীদের কি কোনো ডেভেলপমেন্ট এসেছে? না, একেবারে আসেনি। সরকারি বরাবরই আমরা দলীয়করণ হয়েছি। হ্যাঁ, এই জন্য আমরা 54 বছরের কথা বলছি, একদম প্রথম থেকে এ পর্যন্ত বরাবর শিল্পীদেরকে দলীয়করণ করা হয়েছে। বাট আমরা নির্দলীয় সরকার যেহেতু এখন
বাংলাদেশে আছে, আমাদের দাবিটা এই কারণে বেশি যে আমি এই দাবিটাতেও আসবো, বাট আমি যেমন জানতে চাচ্ছিলাম যে বৈষম্যের শিকার তো হয়েছিলেন নিঃসন্দেহে নিশ্চয়ই সেটা একটু জানতে চাই, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল, বা কি মানে কি ধরনের ফেস করেছেন, দু একটা যদি বলা যায়। আসলে বিষয়টা এরকম হতো, বিশেষ করে সরকারি গণমাধ্যমগুলোতে এই বিষয়টা হতো, যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক একটা দেশ, অর্থাৎ রাজনৈতিক দলগুলোই কিন্তু উল্টে পাল্টে ক্ষমতার মধ্যে আসে। তো যার কারণে যে যখনই ক্ষমতায় এসছেন তাদের একটা দলীয় প্রভাব এই প্রতিষ্ঠানগুলোতে সবসময় পড়েছে। এতে হয়েছে কি, প্রত্যেক দলের ক্ষেত্রে প্রত্যেক দলের ক্ষেত্রেই কেউই এখান থেকে মানে নিস্তার পাবেন বিষয়টা সেরকম নয়। তো এতে হচ্ছে কি, শিল্পীদের মধ্যে দুটো ভাগ তৈরি হয়ে যাচ্ছে। একটা ভাগ কাজ করার সুযোগ পাচ্ছেন, আর একটা ভাগ এই গণমাধ্যমগুলোতে কাজ করার সুযোগ পাচ্ছেন না এই দলীয়করণের কারণে। এটা তো যুগে যুগেই হচ্ছে, কারণ এক সরকার যখন আসছে তার পক্ষের লোকজন একটু ফ্যাসিলিটি বেশি পাচ্ছে, পরে যখন সেই সরকারটা চলে যায় অন্য সরকার আসবে তখন কিন্তু ওই আগের দল আর পাচ্ছেন না। হ্যাঁ, বর্তমানে যারা আসছে তাদের কাছ থেকে আমরা ফ্যাসিলিটি পাবো, এরকম একটা বিষয়। তারা যাদেরকে মনে করছেন যে এরা আমাদের লোক, তাহলে তো সেই বৈষম্যটা রয়েই গেল। এই জায়গা থেকে মহিন খান কিছু বলবে? আমরা আমাদের দ্বিতীয় দফার যে জায়গাটা রেখেছিলাম যে বাংলাদেশের সকল প্রচার মাধ্যম থেকে দলীয়করণ বন্ধ এবং সার্বজনীন শিল্পীর সমাজের পরিবেশ তৈরি করা। এতে সুবিধা কি, সরকার পরিবর্তন হবে, কোনো সরকার আসবে, আমরা একসময় কিন্তু যেদিন দেখেছি, আপনি নিজেও আমাদের সাথে অনেক জায়গায় প্রোগ্রামে গেছেন, কেউ কারোর দলমত থাকতেই পারে। আমরা ইলেকশনের সময় যখন উৎসব মুখর প্রোগ্রাম দেখতাম, এই শিল্পী অমুক জন ডেকেছেন, উনি গান গেয়েছেন ওখানে, ওই শিল্পীকে আবার অন্য দলের যা অনুষ্ঠানেও গান গাইতে দেখেছি। তো একটা সময় ছিল কিন্তু অরাজনৈতিক একটা পরিবেশ তৈরি ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমি দলের নাম নেব না এই কারণ এটা আমাদের সর্বসাধারণ শিল্পীদেরই দাবি, ওনারাও আমাদের সঙ্গে একমত হবেন, যেটা রেগুলেটরি কমিশন কখনো তৈরিই হয় নাই, একজন বিচ্ছিন্নভাবে করেছেন। আমাদের 4টা মন্ত্রণালয়ের সমন্বয় থাকতে হয়, 4টা সংস্থার সমন্বয় থাকতে হয়, এই সমন্বয়গুলোর বড় অভাব ছিল। কেউ এক পক্ষ শিল্পকলা কেন্দ্রিক ছিল, কেউ এক পক্ষ বাংলাদেশ টেলিভিশন পক্ষ ছিল, কেউ এক পক্ষ দেখা যাচ্ছে বাংলাদেশ বেতার পক্ষ ছিল, কেউ ছোটোখাটো শিশু একাডেমি বা অন্যান্য জায়গাগুলোতে দলীয়করণ করার একটা কি বলবো মহা উৎসব তৈরি করেছিল। এতে বাংলাদেশের সাধারণ শিল্পী যে জেগে উঠেছে, আমাদের বাংলাদেশ মুক্ত শিল্পী সমাজ মাত্র 24 ঘন্টায় 50,000 সদস্যের এখন একটা সংগঠন রেজিস্ট্রি হয়েছে। আমাদের ডিজিটাল রেজিস্ট্রেশন মাত্র 24 ঘন্টায় সারা বাংলাদেশে প্রায় 50,000-এর উপর। এটা তো খুবই কুইক রেসপন্স। ইটস এ কুইক বিগ রেভলিউশন, কারণ মাত্র 24 ঘন্টা আমরা সময় নিয়েছি। রেজিস্ট্রেশনের টাইমিংটা হচ্ছে 24 ঘন্টা, আমরা প্রক্রিয়াটা চালু করেছি, এর ভেতরে আমাদের রেসপন্স প্রায় 50,000-এর। একটু মানে আপনাদের কাছ থেকে কথা বলেই ধারণাটা পেলাম যে সব শিল্পীদের জন্যই আপনারা এই 8 দফা রেখেছেন। প্রাধান্য পাচ্ছে কোন কোন বিষয় একটু যদি বলেন সেই জায়গাতে। অলরেডি 2-3টা আমরা শুনে ফেলেছি। হ্যাঁ, এই আমাদের 3 নম্বর একটা কস্ট ছিল যে আমরা এস্টাবলিশ করতে চাই বাংলাদেশে মিউজিক রেগুলেটরি কমিশন, একটা ডাটাবেস সেন্টার। আচ্ছা, আমরা যেহেতু মিউজিকের মানুষ, আমরা অন্য সেক্টরের মানুষও এখানে ইনক্লুডেড। এই বেস সেন্টারটা এত পরিষ্কার একটা অ্যানালাইসিস সিস্টেম, যেটার মাধ্যমে আমরা যারা শিল্পী বলতে আমাদের সেক্টরটা শিল্পী সমাজটা এভাবে ধরেছি, আমরা গীতিকার, সুরকার, যন্ত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, আমাদের শব্দগ্রাহক যারা থাকেন, এই সমন্বয় এই মানুষগুলো এই রেগুলেটরি কমিশনের আন্ডারে যদি কাজ করি, আজকে আপনার নামে একটা আইডি ক্রিয়েট হলো, আপনার আইডেন্টিটি কি, ইউ হ্যাভ ইউর ভোটার আইডি কার্ড। যদি ছোট বাচ্চা হয়, ইচ অ্যান্ড এভরিওয়ান যারা শিশু শিল্পী, ইচ অ্যান্ড এভরিওয়ানের ব্যাকগ্রাউন্ড থাকে, একটা বাচ্চার একটা সার্টিফিকেট থাকে যে তার বয়স, তার সব কিছু। তো আপনার আইডেন্টিটি অনুযায়ী আপনার কি কোনো আইডিয়া আছে বাংলাদেশ সঙ্গীত জগতে? নাই, আমার নাই। আমি একজন রাষ্ট্রীয় সঙ্গীত শিল্পী হিসেবে বলছি, আমার নাই। কেন নাই? কেন নাই হচ্ছে কি, বাংলাদেশে অনেক ধরনের MSN, MCN, CMO বা অনেক ধরনের ইন্টার্ন সংক্রান্ত সুযোগ সুবিধা ভোগকারীরা এটা তৈরি করতে দেয় নাই। সোজা কথা, বাংলাদেশে এই রেগুলেটরি সিস্টেমটাকে তৈরি করতে দেয়া হয় নাই। আর একটু ক্লিয়ার করে বলি আমি, প্লিজ। হ্যাঁ, একটু ক্লিয়ার করে বলি। একটা প্ল্যাটফর্ম নতুন যোগ হয়েছে, আপনি জানেন। আমি 90 সালের কথা থেকে একটু শুরু করি। তখন ছিল হচ্ছে অ্যানালগ সিস্টেম, অর্থাৎ আমরা তখন ক্যাসেটের ফিতার মধ্যে গান শুনতাম। তখন সেল বা এটার লভ্যাংশ সব কিছু নির্ভর করতো ওই ক্যাসেট বিক্রির উপরে। আচ্ছা, হ্যাঁ,
এরপরে যুগের পরিবর্তন এসছে, এখন ডিজিটালাইজড চতুর্দিকে, এখন তো অনলাইনে ভিউ এর উপর প্ল্যাটফর্মগুলো দিয়ে বোঝা অনেক, যায়। হ্যাঁ অনলাইন নট ভিউ, ইনকামের জায়গাটাও কিন্তু ওখানে। তো বাংলাদেশে এই প্ল্যাটফর্মগুলো যখন প্রথম আসলো, আমাদের শিল্পীরা আসলে সবসময় উদাসীন, আপনারা তো এটা জানেন যে আসলে আমরা টাকার পেছনে ছোটার থেকেও আমাদের সঙ্গীতটাকে ভালোবাসার জায়গা থেকে আমরা দেখতে পছন্দ করি। মানে সঙ্গীত আমাদের বিক্রি হবে, আমাদের টাকার প্রয়োজন আছে, কিন্তু বিষয়টা এমন নয় যে শুধু টাকার জন্যই আমরা গান করি, এটা আমাদের একটা তাগিদ অলসো। তো সেই জায়গা থেকে যখন প্রথম ডিজিটালাইজ হলো, অর্থাৎ ফোন কোম্পানিগুলো যখন তাদের কলার টিউনে গানগুলো ইউজ করা শুরু করলো, এখান থেকে একটা বিরাট রেভিনিউ আসলো। কিন্তু শিল্পীরা শত শত কোটি টাকা, কোটি টাকা, কিন্তু শিল্পীরা কিন্তু জানতেন না এই টাকাগুলো কিভাবে পেতে হবে। মধ্যস্বত্বভোগী ওই সময় কিছু কোম্পানি, তারা এই টাকাটা তারা এই পুরোটাই টাকাটা গায়েব করে তুলে দিয়েছে। নিয়ে শিল্পীদেরকে না, ঠিক বঞ্চিত করে, ঠিক নট কোম্পানি অনলি না দ্যাট, বাবু ভাই, ঠিক কোম্পানিও না, কারণ কোম্পানিরাও জানে না যে ডিজিটাল না 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 কারা। মধ্যস্বত্বভোগী কোম্পানি আমি বলছি, তারা কিন্তু আমাদের প্রোডিউসার না, সঙ্গীতের যারা প্রডিউসার না, তারা কিন্তু নয়। কোম্পানি বলতে বোঝাচ্ছে ওই যে আমরা সিএমও, এমসিএন বা ডিজিটাল প্ল্যাটফর্মে যারা গান ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নেন, দায়িত্ব নিয়েছিলেন যারা, তারা কিন্তু এই আপনার ফোন কোম্পানিগুলোর কাছ থেকে টাকাগুলো কিন্তু তারা নিয়েছেন, কিন্তু শিল্পীদের প্রাপ্য বুঝিয়ে দেননি। এই না বুঝিয়ে দেওয়ার পরে শিল্পীরা চাইবেন কার কাছে? এই জায়গাটাকে ক্রিয়েট করার জন্য এতদিন পর্যন্ত আমরা ঠকে এসেছি। এখন পর্যন্ত আমাদের ইউটিউব বলুন বা 250 প্ল্যাটফর্ম বলা হয় যেগুলোতে এই গানগুলো ব্যবহার হয়, কোথায় ব্যবহার হচ্ছে আমার গানগুলো আমি জানি না। আমার গানের সংখ্যা 5000-এর ওপরে, যার ভেতরে অনলাইন প্ল্যাটফর্মে আমি নিজে 2500 গান খুঁজে পেয়েছি। কিন্তু বিশ্বাস করুন, ওই 2500 গান থেকে আজ পর্যন্ত আমি একটি টাকা পাইনি। ট্রু, কোনোদিন একটি টাকা পাইনি। আজ 23 বছর হলো অনলাইন প্ল্যাটফর্মে প্রথম আমার গান ঢুকেছে, মানে ফোনে যখন গান যাওয়া শুরু হলো, 23 ইয়ার্স, বাট এখন পর্যন্ত আমার কাছে 1 টাকা পৌঁছায় নেই। আমাদের রেগুলেটরি কমিশন নেই বলেই আমি এখান থেকে বঞ্চিত হয়েছি। ট্রু। এটা রেগুলেটরি কমিশনটা একটু বুঝিয়ে বলি, তাহলে সহজ করে বলি। আমি একজন শিল্পী, আমি মহিন খান, আমার নামে এই ডাটাবেস সেন্টারে একটা আইডি ক্রিয়েট হয়েছে, করা হবে। এই আইডি ক্রিয়েটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ সহ অন্যান্য সকল জায়গায় আমার যে গানটি, কথার কথা আমি আজকে চ্যানেল 24-এ গান গাইছি, এখানে গান গাওয়ার পরে এই গানগুলো নিয়ে আপনারাও ব্যবসা করতে পারবেন। কিভাবে? আমরা যে ডিজিটাল কন্টেন্ট মাধ্যমগুলোতে গানগুলো দিচ্ছি, আমার আইডি ক্রিয়েটার মনিটরিং করবে আমার গানগুলো কোথায় কোথায় বাজছে, কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, কোথা থেকে কত রেভিনিউ আসছে, এবং সেটার সমন্বয়ে অটো ডিজিটাল মাধ্যম থেকে বলেন না যে আমার গান অমুক চ্যানেলে বাজাবেন না, তাহলে তো সংস্কৃতি বন্ধ করছেন আপনারা। গান তো সব জায়গায় বাজতে হবে, এই মুক্ত স্বাধীনতাটা দরকার। সমন্বয়টা করে নাই, একজন আরেকজন টেলিভিশন মিডিয়াকে আমরা বলে ফেলি যে না এটা করবেন না, ওটা করবেন না, আমাদের এই করতে হবে, ওই করতে হবে না। কিছুদিন আগে একটা কপিরাইট ইস্যুতে আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট 30 সেকেন্ডে, যে একজন শিল্পী তার সকল সত্তার মাধ্যম থেকে যদি এই পরিচয় বহন করে যে আমি বাংলাদেশ মিউজিক রেগুলেটরি কমিশনের একজন সদস্য, আমার প্রত্যেকের দাবি দেওয়া থাকবে যে বাংলাদেশ না শুধু ইন্টারন্যাশনালি আমার গানটি যত মাধ্যমে ব্যবহার হচ্ছে সেখান থেকে আমার রয়্যালটিটা। কথার কথা, রাগ বা ঝাল না, আমি যে কোনো চ্যানেলে যখন গান গাইছি, লাইভ অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানটিকে অনেকেই অনেক সময় দেখেছি কেটে কেটে বিভিন্ন মাধ্যমে ওই অডিওটাকে ব্যবহার হচ্ছে, করুক, বাধা নেই। কিন্তু এই মনিটরিং সিস্টেমটা থাকলে আপনারাও লাভবান হবেন। আপনারা ওই যে আমাদের রয়্যালিটি থেকে বঞ্চিত করা মানুষগুলো কিছু টেকনিক্যাল ইস্যুর প্রবলেমের কারণে এই দেশটাকে যে একদম অডিও শিল্পটাকে ধ্বংস করে দিয়েছেন। আজকে বলে বাংলাদেশ বেতার, মানে শিল্প খাতটাকে বলা হয় যে ধ্বংস হয়ে গেছে। আজকে বাংলাদেশ টেলিভিশনের যারা গান বা অন্যান্য সংক্রান্ত তারা ধ্বংস হয়ে গেছে। কী করেছে জানো? এর মধ্যে বাংলাদেশ টেলিভিশনে গান প্রচার হয়েছে, সেটার ডিজিটাল মাধ্যমে ওরা কেটে 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 ব্যক্তি সত্তার ইউটিউব চ্যানেল করেছে, যার যেভাবে ইচ্ছা ব্যবহার করছে। এইটা হচ্ছে সবচাইতে আমাদের মূল মানে জায়গা, বাংলাদেশ মিউজিক রেগুলেটরি কমিশন, যেটা আমরা দাবি করেছি এটা আমাদের মাধ্যমেই হতে হবে, এবং আমরাই এই ডাটাবেস সেন্টারটা তৈরি করে এর ডেমনস্ট্রেশন রেডি করে সকলের সঙ্গে সমন্বয় করে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আমাদের সৈয়দ আব্দুল হাদী স্যারকে এটা জানিয়েছি, এবং আমাদের 4 জন ব্যারিস্টার আমাদের সঙ্গে কথা বলে সমন্বয় করে এটার একটা ডাটাবেস তৈরি করেছি। এই ডাটাবেস সেন্টারটা বাংলাদেশের শুধু আমাদের গানের জগতের না, আমাদের অন্যান্য নাটক,
সিনেমা সহ অন্যান্য যত Total ধরনের media। শিল্পী সমাজের যত যে- কাজ আছে, যে creative। কপিরাইট বলবো না, শুধু যে বৈষম্যটা ছিল, এটা সমাধানের একমাত্র মনিটরিং সিস্টেম। অবশ্যই এটা হোক। তাহলে আগামীতে যে শিল্পীরা আবার আসবেন। তৈরি হবে নতুন প্রজন্মের, তাদের জন্য আসলে তাদের ভবিষ্যৎটা খুব ভালো হবে, সিকিউরড হয়ে যাবে। সিকিউর থাকবে। secured হয়ে আচ্ছা, আমি এই যে মানে আমি বৈষম্যের জায়গাতে যদি আসি, তো সেই জায়গাতে যদি বলি যে গেল 15-16 বছর ধরে যারা বঞ্চিত ছিলেন আপনারা, তারা কিন্তু মুক্ত। এখন যারা মানে এতদিন বিগত সময়গুলোতে মানে মুক্তভাবে স্বাধীনভাবে কাজ করে গেছেন, তারা কি এখন আবারও পরাধীন হয়ে গেল? না, তারা পরাধীন হোক এটা আমরা কোনোভাবেই চাচ্ছি না, বিকজ শিল্পীর এই ডিভাইডেশনটার আমরা বিপক্ষে। বিশেষ করে আমাদের যে দাবি এবং আন্দোলন, এটাতে একদম নির্দলীয়ভাবে সব শিল্পী থাকবে, কোনো দলীয়করণটা যাতে না হয়। এই দাবিটা- বাস্তবতা কি আসলেই তাই দেখতে পাচ্ছি আমরা? এতদিন যা ছিল বিষয়টা আমরা ভুলে যেতে চাই এই কারণেই কোনো একটি শ্রেণীর সাথে তো কখনো না কখনো আসলে অন্যায় হয়েছে, তো এই অন্যায়টা যাতে না হয় এটাও কিন্তু আমাদের চাওয়া। আমাদের 8টা দাবির মধ্যে এটাও একটা আছে। এই জায়গাতে যদি বলি যে বৈষম্য বিরোধী আন্দোলনে জয় এসেছে, সবাই খুশি, এরপরে কি হলো? সিনেপ্লেক্স ভেঙে ফেললো, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উপর হামলা চলছে, বিভিন্ন শিল্পকর্ম ভেঙে ফেলা হচ্ছে, এবং এমনটাও হলো যে আমরা দেখতে পেলাম হিন্দি গান বাজিয়েও নাচছে, এরকম ভিডিও আমাদের সামনে আসছে 32-এর সেই পোড়া বাড়ির সামনে। এটা কি কোনোভাবে কাম্য? আচ্ছা, কোনো মাধ্যম থেকেই বলি, আমরা যদি আমাদের সম্পদ পোড়াই, সেটা যে সরকারের লোকই হোক না কেন, যে বিরোধী পক্ষে থাকুক না কেন, আমাদের দেশের সম্পদ পোড়ানো অবশ্যই আমাদেরই রাষ্ট্রের ক্ষতি। এটা কোনো দলের জন্যই কাম্য হতে পারে না। কোনো দল বলতে পারে না যে এটা পুড়িয়েছে বলে আমরা লাভবান হয়েছি, এটা কখনোই হতেই পারে না। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম যে সেখানে গান বাজিয়ে আচ্ছা, এই বিষয়ে আমি নাচছে, একটু আবার বলি। হিন্দি গান। হ্যাঁ, আমি সঙ্গীতের ভাষাটা আসলে আমি হিন্দি হিসাবে ওরকম আলাদা করতে চাই না। সঙ্গীত সেটা যে কোনো ভাষায় হতে পারে। তবে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা এই বিগত 1-1.5 মাসের যে আমাদের একটা আন্দোলন চলেছে, ছাত্রদের যে আন্দোলনটা, এই আন্দোলনের শহীদদের রক্ত কিন্তু এখনো রাজপথ থেকে শুকিয়ে যায়নি। মুছে যায়নি। সে গন্ধ এখনো আছে। আমরা তরতাজা শিল্পী হিসাবে আমরা আসলে, আপনি যদি বলেন আমার জায়গা থেকে আমি আসলে কি করেছি, আমাদের করবার জায়গা তো কম। প্রথমত আমাদের পেশাগত স্বীকৃতি নেই, এটা আমাদের ভেতরে একটা কমপ্লেক্স, আসলে আমরা সবসময় এই কমপ্লেক্সে ভুগি। দ্বিতীয়ত আমি এটাই করতে পারি, এই শহীদদের প্রতি ভালোবাসা দেখিয়ে আমি কিন্তু গান থেকে বিরত আছি, কারণ রক্ত শুকাবার আগে গানে নেমে যাওয়া এটা শিল্পীদের আসলে একেবারেই মানায় না বলে আমার ধারণা। তো সেখানে কোন শ্রেণী বা কারা এভাবে গান বাজাচ্ছেন, তাদের চেতনা কতটুকু বা কোন দিক থেকে তারা এই গানগুলি বাজাচ্ছেন, এই প্রশ্ন তাদের কাছে। তারা তো শিল্পী নয়, নিশ্চয়ই শিল্পী নয়। এটা শিল্পী সত্তার সাথে এটা যায় না, একেবারেই যায় না। মহিন কিছু যোগ করবে এই জায়গাতে? আমি যোগ করব অবশ্যই, কারণ স্বাধীনতা পরবর্তী এখন পর্যন্ত আমাদের কিন্তু মুক্ত শিল্পী সমাজ, আমরা বাংলাদেশ মুক্ত শিল্পী সমাজ 54 বছরেরই ইতিহাস তুলে ধরব। এদেশের যে রাজনৈতিক অস্থিরতার কারণে শিল্পীদের বৈষম্য তৈরি করা হয়েছে, আমাদের মূল লক্ষ্য কিন্তু এইটা নিয়েই, এবং এটাই সকলের, সর্বসাধারণের। যে দল করতে পারে, এটা তার মত থাকতে পারে, কিন্তু তার জন্য আমাদের কোনো ভাইয়ের কোনো জায়গায় কোনো ধর্মের বৈষম্য আমি দেখিনি। আমি ধর্মের বৈষম্যের কথা আমি আমার চোখে পড়েনি। আমি শিল্পী সমাজের কথা বলছি। আমি আমাদের শিল্পী, আমার দেশের বাড়ি পাবনা, আমার পাবনাতে 2-3 জায়গায় হিন্দু বাড়ি বলি বা অন্যান্য জায়গায় আমি এখন পর্যন্ত শুনি নাই যে কোথাও দখল হয়েছে। 2-1 জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, এটা হয়তো কারোর মানে ব্যক্তিগত আক্রোশ থেকে হতে পারে, এটা সর্বসাধারণের হতে পারে না, এটা আমার বিশ্বাস। আমরা যখন আজকে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কথা বলছি, তারপরে শিল্পের সংস্কার নিয়ে কথা বলছি, তখন আজকে আমাদের একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু, তার 62তম জন্মবার্ষিকী, এবং তাকে নিয়ে কিছু কথা দুজনের কাছ থেকে আমি শুনতে চাই। আমি প্রথমে যদি বাবু ভাই আপনার কাছে আসি, কারণ আপনার এবং মানে আপনার গান হয়েছে অনেক তার সাথে করা, আমি যদি ভুল না করি অনেকগুলো কাজ করেছেন। শুধু কাজ করার অভিজ্ঞতা না, আমি আমার জীবনের প্রথম বিদেশ ট্যুর যেটাকে বলে, অর্থাৎ দেশের বাইরে কনসার্ট করতে যাওয়ার যে বিষয়টা,
আমি সঙ্গীত পরিচালকের পাশাপাশি যেহেতু একজন যন্ত্রশিল্পী, তো প্রথম বাচ্চু ভাইয়ের সাথেই কিন্তু আমার বিদেশ ট্যুর হয়। এটা 2001 সালের ঘটনা। 2001 সালে হংকংয়ে আমাদের প্রথম প্রোগ্রামটা হয়। বাচ্চু ভাই সোলো আর্টিস্ট হিসাবে গেছিলেন, তার ব্যান্ড মেম্বার হিসাবে তখন আমি ছিলাম। ওনার সাথে দীর্ঘ সময়ে আমি কাজ করেছি সঙ্গীত পরিচালক হিসাবে। আমার সুরে এবং কম্পোজিশনে বাচ্চু ভাই প্রায় 15-20টার মতো গান করেছেন। হ্যাঁ, বাচ্চু ভাইয়ের সাথে একটা আমি বলবো দীর্ঘদিনের একটা জার্নি ছিল। ওনার ব্যাপারে নতুন করে বলবার আসলে কিছু নেই। উনি তো শুধু জনপ্রিয় যদি বলি, আসলে বিষয়টা ওনাকে ছোট করে বলা হয়। লিজেন্ড যদি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ধরা হয়, আইয়ুব বাচ্চু তাদের মধ্যে একজন। নট অনলি দ্যাট, এখনো এই জেনারেশন, আমাদের জেনারেশন তো অবশ্যই, বাট এই জেনারেশনে উনি কিন্তু এখনো আইকন, ওনাকে ভাবা হয়। হ্যাঁ, ওনার যে কাজগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে, সেগুলো আমার মনে হয় যে আজীবন যতদিন বাংলা সঙ্গীত বেঁচে থাকবে ততদিন আইয়ুব বাচ্চু মানুষের মনে থাকবে। এটা আমরাও বিশ্বাস করি এবং তাই তো তিনি কিংবদন্তি। নিঃসন্দেহে। আমি এই জায়গায় মহিনের কাছ থেকে একটু শুনতে চাই, মহিনের কাছে আইয়ুব বাচ্চু নামটা কি? বাচ্চু ভাই আমরা প্রথম বাবু ভাই জানেন যে আমরা একটা পিকনিক করেছিলাম। আমরা আজ থেকে প্রায় 15 বছর আগে আমরা এই যে আজকের মুক্ত শিল্পী সমাজ 15 আরো বছর বেশি হবে, মানে আমাদের পিকনিকের কথা বলছি, যে আমরা আমাদের উদ্দেশ্য নিয়ে 15-16টা বছর অনেক জায়গায় কথা বলেছি। বাচ্চু ভাই আমাদেরকে বলতো একটা কমিশন যদি থাকতো এত জায়গায় দৌড়াতে হতো না। বাচ্চু ভাই অনেক যুদ্ধ করেছেন, এখনো আমাদের সিনিয়র শিল্পীরা যুদ্ধ করছেন, বাট ডিজিটাল যুগের রেভলিউশনটা ডিজিটালভাবেই আনতে হবে। বাচ্চু ভাই অনেক চেষ্টা করে গেছেন। জটিলতাটা একটা জায়গায়, কারণ আমার যদি আইনের অংশতে উল্লেখ না থাকে, আমাদের আইনের প্রতি সম্মান রেখে, সংবিধানের প্রতি সম্মান রেখে বলছি, আমাদের সমন্বয় করে আমাদের যদি একটা শিল্পী সমাজের কমিশন থাকে, সেই কমিশনটা কিন্তু অটোমেটিক ডিজিটালাইজেশনে মনিটরিং করবে। বাচ্চু ভাই দীর্ঘদিন আমি অনেকগুলো শো বাচ্চু ভাইয়ের সঙ্গে একটা মঞ্চে শেয়ার করেছি। দিন শেষে না এসে আমাদেরকে বলতেন, গান বাজনা করছিস, আর কি করবি, চিন্তা ভাবনা করিস, এদেশের গান বাজনা তো হয় না, আমরা এখনো আমাদের প্রাপ্যতা পাই নাই। কেন পাই নাই জানেন? কেন পাইনি জানেন? এখন আমি আমাদের সেই সমাধানের উত্তরই দিয়েছি। আমরা অনেক দিন ধরে গুছিয়েছি, আমরা অনেকবার বলেছি, কিন্তু ওই যে থাকে না যে এক পক্ষের লোক এই দেশটাকে একদম সিন্ডিকেট বানিয়ে এই ডিজিটাল মাধ্যমটাকে এই হাতের মুঠোয় রেখে সবার কাছে দেখাচ্ছে আমরা অনেক কিছু করে ফেলছি। কিন্তু সরকারকেও ভুল বুঝিয়েছেন প্রত্যেকবারই। এই টেকনিক্যাল ইস্যুসের মানুষগুলো প্রপারলি কখনো এই জিনিসটা বাস্তবায়ন করে না। দেখা যাচ্ছে আমি একটা কথা বললাম, বাচ্চু ভাই অনেকবার গেছেন, আমাদের শ্রদ্ধা আলাউদ্দিন আলী স্যার গেছেন, আমাদের গাজী মাজহারুল আনোয়ার গেছেন, আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার গেছেন, বাট বেসিক্যালি এই জেনারেশনের ডায়াগ্রামটা কিন্তু তৈরি করতে পারেনি কেউই। কারণ ওই টেকনিক্যাল মানুষগুলো এই যে বাংলাদেশ সহ অন্যান্য জায়গায় চুরি হচ্ছে, এই চুরিটা বাধা দেওয়ার জন্য কোনো কিছু তৈরি করতে পারে নাই। যদি মহিনের কাছ থেকে একটা গান শুনতে পারি প্লিজ। আজকে গান গাওয়ার মতো খুবই অবস্থা খারাপ, কারণ আমি এই গত কয়েকদিনের শিল্পীদের সঙ্গে যাই। বাচ্চু ভাইয়ের গান, সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তো আমি যদি বলি যে যেখানে শিল্পীদের স্বীকৃতি নিয়ে মানে আইডেন্টিটি ক্রাইসিসেই শিল্পীরা ভুগছেন, সেই জায়গাতে শিল্পীদের রেমুনারেশনের বিষয়টা কি ঠিক আছে? এই জায়গাতে যদি আমি স্পেসিফিকলি মুহিন খানের কাছে একটু জানতে চাই যে গেল সরকারের সময়টাতেই কিন্তু আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তারপরেও 3 বছর বিটিভিতে ডাক পাইনি, মানে আমার প্রশ্নটা শেষ করার প্রয়োজন হয়নি, ঠিক আছে? তারপরেও আমরা বিটিভিতে ডাক পাইনি, তার মানে ইটস এ সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা ভাঙার জন্যই আমাদের রয়্যালটিটা যেন শিল্পীরা পায়, সেজন্যই আমাদের 8 দফা। সম্মানীটা সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, বিশেষ করে যন্ত্রসঙ্গীত শিল্পী,
কণ্ঠশিল্পী এবং আমাদের গীতিকার সুরকার সকলে সব সেক্টর থেকে এখনও জাতীয় পুরস্কার প্রাপ্তির পরে আমারও প্রশ্ন আজকে চ্যানেল 24-এর মাধ্যমে থাকলো যে স্বাধীনতার 54 বছরে একজন কথার কথা আমাদের আব্দুল জব্বার খান, আমাদের মাহমুদুন নবী, আমাদের ওই সময়কার যারা স্বাধীনতার কণ্ঠ যোদ্ধা ছিলেন, তারাও যদি এখন জাতীয়তা পরিচয়পত্র পাওয়ার পরে জাতীয় শিল্পী হিসেবে যদি এই প্রতিষ্ঠানে আসেন, 2000 টাকা সম্মানী বাড়লো কোথায় এটা আমি জানি না। আমাদের 10 গুণ দাবির বৃদ্ধির একটা সম্মানের একটা দাবি আছে। এইটা এই নিয়ে জায়গাতে একটু বাবু ভাই কি যোগ করবেন একটু বলুন প্লিজ। শিল্পী সম্মানীটা আসলে একদম অসম মনে হয় আমার কাছে অসম মনে হয় হচ্ছে যুগ পরিবর্তন হচ্ছে, বাজার দর বা মূল্যস্ফীতি যেটাই বলুন আপনি যেভাবে হোক, এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, এটা সবসময় হয়, এটি খুব অর্থনীতির এটা একটা খুব সাধারণ এবং স্বাভাবিক বিষয়। আচ্ছা, কিন্তু এইটার সাথে দেখেন আমাদের রেমুনারেশনটা কখনো সমন্বয় হচ্ছে না। কখনো আপনি সরকারি বেতনের ক্ষেত্রে দেখেন, আমি এখানে যদি একটু আরেকটু যোগ করে বলে দিই যে আমরা অনেক শিল্পীকে চলে যেতে দেখেছি তার জীবনের শেষ সময়ে খুব একটা ভালো অবস্থায় থেকে তিনি যেতে পারেন। আমি খুব ছোট্ট করে এই জিনিসটাই ক্লিয়ার করে দিচ্ছি, সরকারি পে স্কেলগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে বাড়ে, এটা কিন্তু বাজারের উপরে নির্ভর করে। তো আমাদের যেটুকু স্বীকৃতি বা যেটুকু কাজের জায়গাগুলো সরকারিভাবে তৈরি হয়েছে সেখানে কিন্তু শিল্পী সম্মানী কোনোদিনই বাড়েনি ওরকমভাবে, অর্থাৎ সেই রেশিওতে কখনো বাড়েনি। এজন্য আমাদের 8 দফা দাবির মধ্যে একটা দাবি হচ্ছে শিল্পী সম্মানী যে অবস্থায় আছে ওটাকে 10 গুণ বাড়ানো হোক। আচ্ছা, এরপরে শিল্পীরা যেন সিকিউর একটা লাইফ পারে। ভারত স্বাধীনতা পেয়েছে 1947 50 সাল থেকে ওদের কপিরাইট এবং এই রেগুলেটরি কমিশনটা এত স্ট্রং যে ওই দেশের যারা শিল্পী আছেন, এটা কিন্তু তাদের সরকারেরই করে দেওয়া, ওই দেশের যারা শিল্পী আছেন তারা যেন তাদের শিল্পকর্মের যে বেসিক পাওনাটা ওটা যেন তারা পান। কিন্তু আমাদের কিন্তু এটা স্টাবলিশ হয়নি। আমাদের কপিরাইট সোসাইটি হয়েছে, কিন্তু কপিরাইট সোসাইটিটা এত স্ট্রং না যে শিল্পীদের এই প্রাপ্যগুলো তারা এনে দিতে পেরেছেন, এখন পর্যন্ত পারেননি। কিন্তু নট অনলি দ্যাট, কপিরাইট সোসাইটিতে গিয়ে আমরা আমাদের শিল্পকর্মগুলো যে কপিরাইট করব সেই প্রক্রিয়াটা পর্যন্ত জটিল, এটা আরো সহজ করা জরুরি, কিন্তু যাতে আপামর যারা গান করেছেন এ পর্যন্ত, যেমন আমাদের ধরেন আগের যে শিল্পী যারা আমাদের একদম লিজেন্ড আমি বলবো, ও যাদের নাম বললো আব্দুল হাদিস স্যার বা সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, আব্দুল জব্বার স্যার, ওনাদের যে শিল্পকর্মগুলো আছে ওখান থেকে ওনাদের যে পরিমাণ পাওয়া উচিত, এগুলো থেকে ওনাদের যে রয়্যালিটিগুলো পাওয়া উচিত ওনারা প্রপারলি কিন্তু পায়নি। প্রত্যেকটা শিল্পীকে আমি দেখেছি তাদের শেষ জীবনে চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে সাহায্য নিতে, আমি এই বিষয়টাই বলছিলাম। কিন্তু এই টাকাগুলো যদি তারা প্রপারলি পাইতেন, টাকা তো কখনো চাইতেই হতো না, তারা আরো শিল্পীদেরকে সাহায্য করতে পারতেন। যদি আমরা এই কপিরাইটটাকে বা রেগুলেটরি কমিশনটাকে আমরা তখনই এস্টাবলিশ করতে পারতাম। অবশ্যই আশা করছি মানে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো বৈষম্য আসলেই থাকবে না, আর শিল্প এবং শিল্পী নিজ গতিতে এগিয়ে যাবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্য এবং আজকের আয়োজনে এসে দুজনের মতামত প্রকাশের জন্য। শেষ করতে হচ্ছে আজকের আয়োজন। দর্শক, এই ছিল তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনে আজকের মতো। আসছে সপ্তাহে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।